মেয়ে বড় হলে এখান সেখান থেকে বিয়ের প্রপোজাল আসে, এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও তাই হলো। ছেলে ইঞ্জিনিয়ার, ছবি দেখে যা বুঝলাম দেখতে শুনতে ভালো। ছোট্ট ফ্যামিলি, এক ভাই এক বোন, বোনের বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড ডাক্তার। ব্যাস এতটুকু ইনফরমেশন বায়োডাটাতে ছিল। মোটামুটি কনফার্ম হওয়ার পর পাত্রপক্ষ আমার বাড়িতে এলো। আমি তখন সবেমাত্র মেডিকেল ইন্টার্নশিপ শেষ করে একটা প্রাইভেট হসপিটালে মেডিকেল অফিসার হিসাবে জয়েন করেছি। অবশ্য এর আগে দুইবার ছেলেটার সাথে আমার ফোনে কথা হয়েছিল পরিবারের অনুমতি নিয়ে। বেশ মার্জিত এবং হিউমার আছে বলেই মনে হয়েছে। তাই আব্বু আম্মু যখন জানতে চেয়েছিল পাত্রপক্ষকে আসতে বলবে কিনা, আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। যাই হোক, তারা এলো। আমিও মোটামুটি কমফোর্টের সাথে সবার সাথে কথা বললাম। কথাবার্তা অনেকটা এরকম এগিয়ে গিয়েছিল যে দুপক্ষের পছন্দ হলে আংটি পরানো হবে। তার আগে আমাকে আর ছেলেকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হলো। আপনার বাসাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। অনেক গাছ। নীরবতা ভেঙে সে বলে উঠল, ধন্যবাদ। আসলে বুঝতে পারছি না কি বলবো। তাছাড়া আপনার সম্পর্কে যা যা জানার তা তো ফোনে জেনে নিয়েছি। আমার কাচুমাচু ভাব দেখে ছেলেটি হো হো করে হেসে উঠল। এখনই কথা বলার টপিকের অভাব ম্যাডাম, সারা জীবন তো পড়ে আছে। আমি মুচকি হাসলাম। অপ্রস্তুত ভাব কাটাতেই জিজ্ঞেস করলাম, আপনার হবি কি? আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। আপনি? বই পড়তে ভালো লাগে। আমি একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। আপনি রান্না জানেন? হালকা পাতলা। সে ঠিক আছে, আস্তে ধীরে শিখে নেবেন। আমিও বিভিন্ন ধরনের রান্না জানি, তবে হ্যাঁ, আপনাকে কিন্তু বিরিয়ানি রান্নাটা খুব ভালোভাবে শিখতে হবে। আমি খানিকটা হাসতে হাসতে বললাম, এত কিছু থাকতে শুধু বিরিয়ানি কেন? আপনি বুঝি খুব পেটু বিরিয়ানি লাভার? আরে না, আমার বোনকে দেখছেন না, ও খুব পছন্দ করে। ও আচ্ছা, সমস্যা নেই। ধীরে ধীরে না হয় আপনার মায়ের কাছ থেকেই শিখে নেব। ধীরে ধীরে শিখলে হবে না, আপনাকে বাড়ি থেকে শিখে যেতে হবে। হালকা হেসে ছেলেটা বলল, কেন? এবার আমি চূড়ান্ত অপ্রস্তুত। কারণ আপু প্রথম পরীক্ষাটাই নেবে আপনার বিরিয়ানি রান্না দিয়ে, হয়তোবা সেটা বিয়ের পর দিনেই। দেখুন, প্রশ্ন ফাঁস করে আমি আপনাকে সহযোগিতা করছি। এটা আবার কেমন কথা? আমি ভীষণ অবাক হলাম। যেমন ধরুন, বিয়ের পরদিনই দুপুরে আপনাকে বলল বাড়ির সবার জন্য বিরিয়ানি রান্না করতে, আর যদি সেটা খারাপ হয় আপু কিন্তু বাড়ি মাথায় তুলবে। উনি বুঝি খুব জেদি? খানিকটা। আসলে আপু আমার অনেক সিনিয়র, আমাদের মধ্যে প্রায় 14 বছরের গ্যাপ। ওই 14 বছরের আদর ভালোবাসা আপু একাই পেয়ে এসেছে, তাই ধীরে ধীরে জেদটাও বেড়ে গেছে। তাই তার পছন্দ মতো কিছু না হলে খুব রাগ করে। আমি কিন্তু আগে ভাগে আপনার কাছে সারেন্ডার করে দিলাম, পরে এই নিয়ে আমায় কিছু বলতে পারবেন না। আমিও মুচকি হেসে বললাম, মাসে 2-4 দিন এই যন্ত্রণা সহ্য করাই যায়। খুব চেষ্টা করব মুখ বন্ধ করে রাখতে। যদিও আমি বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু অতটা জেদি নই। মাসে 2-4 দিন মানে? আপু তো আমাদের বাসাতেই থাকে, উপরের ফ্ল্যাটটা ওকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কি, আপনার দুলাভাই না ডাক্তার? হ্যাঁ, কিন্তু আপু শ্বশুর বাড়িতে থাকতে একদম পছন্দ করে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আপনাদের বাড়িতে রান্নাবান্না কে করে? মা করে। আপনার বোন কি আলাদা খাওয়া দাওয়া করেন? আরে না, ও রান্নাবান্না করতেই জানে না। আপনার বাড়ির বিভিন্ন ধরনের শপিং, মানে ধরুন ঈদ, কোনো অকেশন, এইসব ক্ষেত্রে কার পছন্দ প্রাধান্য পায়? আপনার আপুরই নিশ্চয়। সে আর বলতে, মানে আপনি আপনার পছন্দ মতন পোশাক পরতে পারেন না, তাই তো? না না, বিষয়টা সেরকম না। তবে বিভিন্ন অনুষ্ঠানে ও যে ড্রেসটা গিফট পরবে সেটাই পরতে হবে। চলুন নিচে যাই। আব্বু আম্মু, আমি দুঃখিত, এ বিয়ে আমি করতে পারবো না। ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ওনার ফ্যামিলিকে না। আমার মুখে এ ধরনের কথা শুনে আমার হলেও হতে পারতেন শাশুড়ি ভ্যাবাচিকা খেয়ে গেলেন। কি হয়েছে মা? আমরা কি করেছি? আমি দেখলাম মহিলার হাতে একটা আংটির ছোট্ট বক্স। দুঃখিত আন্টি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু একই সাথে আমি আপনার মেয়েটির সাথে মানিয়ে নিতে পারবো না। আপনার ছেলে সরল মনে আমার সাথে সব কিছুই শেয়ার করেছে। এই মেয়ে, তুমি কি বলছো? হুঁশ আছে তোমার? প্রায় লাফিয়ে বলে উঠল মাঝ বয়সী এক মহিলা, অর্থাৎ সেই বোন। আপনার ভাইয়ের সমস্ত কথাগুলো যদি সত্যি হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি এইমাত্র আমার সাথে যে আচরণ করলেন, তাতে আপনাকে আমার চেনা হয়ে গেছে। অসভ্য মেয়ে, মুখে লাগাম দিতে শেখো। এইভাবে মুখে মুখে কথা বলতে থাকলে জীবনও তোমার বিয়ে হবে না।
আমি সারা জীবন সিঙ্গেল থাকা প্রেফার করব আপু, কিন্তু আপনার মতো ননদ কিংবা ননাস বাড়িতে থাকলে সেই বাড়িতে আমি যাব না। মাগো, তোমার সমস্যা কি? আমাকে একটু খুলে বলবে? ছেলেটির বাবা বলে উঠলেন। আঙ্কেল, আপনার ছেলে আমাকে যা বলেছে সে অনুযায়ী আমি যদি বলি, আপনি আসলে ছেলেটাকে মানুষ করতে পারলেও মেয়েটাকে মানুষ করতে পারেননি। আপনাকে দেখে শ্রদ্ধায় আমার মাথা অবনত হয়, কিন্তু একবার ভাবুন তো, আপনার মেয়ে যে আচার আচরণ, কি সহনীয় পর্যায়ের। আপনি ওর বাবা, উনি মা, আর এই ছেলেটি হচ্ছে ভাই, তাই সকলেই সহ্য করে নিচ্ছেন, কিন্তু অন্য বাড়ি থেকে যে মেয়েটি যাবে সে কেন সহ্য করবে? বাবা, চলো এখান থেকে, এই কাঙালদের বাড়িতে এসে সময় নষ্ট করছি। আহ মা, চুপ করো না, সব সময় এরকম মুখ চালাতে নেই। চুপ, একদম চুপ, আমি যা বলছি তাই হবে, চলো সবাই। উনি উঠে যেতে যেতে হাতে থাকা গ্লাসটা সজোরে ভেঙে ফেললেন। দাঁড়ান, প্রায় বজ্রকণ্ঠে আমি বললাম, গ্লাসের দাম দিয়ে এবং ভাঙা কাচ পরিষ্কার করে তারপর পা বাড়াবেন। তার বাবা মা ভাই সহ সবাই স্তব্ধ হয়ে গেছে। তুই আমাকে পরিষ্কার করতে বলছিস? আমি পরিষ্কার করে দিচ্ছি মা। ছেলেটি মা খুব দ্রুত গতিতে এগিয়ে এসে কাচের টুকরায় হাত দিতে প্রায় যাচ্ছিল, আমার মা আটকে দিলেন। আপা, ভুল তো আপনার না, আপনার মেয়ের। আর তাছাড়া আপনার মেয়ে তো ছোট খুকি নয়। আমরাও আমাদের মেয়েকে মানুষ করেছি, এরকম বেয়াদব বানায়নি। আর আমরা সেরকম মানুষ নয় যে অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করব না, এবং সেই ধারণা মেয়ের মধ্যেও দিয়েছি। আজ তোমাকে এটা পরিষ্কার করে যেতে হবে মা। আমার মেয়ে একটু আগে বলল না? উনি রাগে জানোয়ারের মতো চিৎকার করতে লাগলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন। ছেলেটির বাবা মাথা নিচু করে বসে আছে, মা কান্না করছে, আর ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সহ আমার বাবা মা সেই ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে, কারণ কাজটা তাকেই করতে হবে এবং দামটাও তার ব্যাগ থেকে বের করে দিতে হবে। তুই চিনিস আমার জামাইকে? এই শহরের নামকরা ডাক্তারদের একজন। হ্যাঁ, চিনি তো, অবশ্যই, কিন্তু জানতাম না উনি যে মেরুদণ্ডহীন। আপনার বড় ডাক্তার, সেটা নিয়ে আপনার ভীষণ গর্ব, আর আমি নিজে একজন ডাক্তার, আমি কিন্তু গর্ব করছি না। আপনি 14 বছর বাবা মায়ের ভালোবাসা একাই পেয়েছেন, আর আমি সারা জীবন ধরে বাবা মায়ের ভালোবাসা পেয়ে আসছি। আপনি নিজে কিছুই করেন না। আপনি যদি বাড়ি ঘরের কাজকর্ম করতেন, মানে আমি গৃহিণী বোঝাতে চাইছি, আমি আপনার পেশাকে সম্মান করতাম, কারণ একজন গৃহিণীর চেয়ে বড় পেশা আর কিছুই নেই। আপনি তো তাও না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা সম্মানজনক পেশায় আছি। তারপরও আপনার মতো একজন মহিলাকে আমার কেন লাই দিয়ে মাথায় তুলতে হবে বলতে পারেন, যেখানে আপনার কোনো যোগ্যতাই নেই। ভালোই ভালোই কাজগুলো পরিষ্কার করুন, নয়তো আমারও বাড়ি ভর্তির লোকজন আছে। আপনার কারণে আপনার বাবা মা সহ প্রত্যেককে অপমানিত হতে হতে বের হবেন, এমনকি মায়েরও খেতে পারেন। মহিলার তীব্র আক্রোশ নিয়ে সেই ভাঙা গ্লাসগুলোর দিকে এগিয়ে গেলেন। বুঝতে পারছি তার হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে। এটা শুধু তার জন্য শিক্ষা ছিল না, শিক্ষা ছিল তার বাবা মায়ের জন্য। জানি আজ বাসায় গিয়ে সে সুনামি বইয়ে দেবে, এবং এটা তার বাবা মায়ের প্রাপ্য, সন্তানকে সঠিক সময়ে সঠিক শিক্ষাদান না করার জন্য। ধন্যবাদ, পরিষ্কার করতে হবে না, আর টাকাটাও দিতে হবে না। তুমি যে মাথা নত করে বসেছ সেইটুকুই যথেষ্ট। দয়া করে চলে গিয়ে আমাদের উপকৃত করো, আব্বু বললেন। ছেলেটির বাবা মাথা নিচু করে বের হয়ে গেল, সাথে ছেলেটিও। পেছনে হাত জোর করলো মা, কিন্তু ওই মহিলার মধ্যে কোনো ভাবান্তর দেখলাম না আমি, যেন পারলে আমাকে কাঁচা খেয়ে ফেলে। আমি আরও একটু উস্কে দিতে মুচকি হাসলাম। কয়েকদিন আগে ছেলেটি আমাকে নক করেছিল, প্রথমে চিনতে পাইনি, পরে পরিচয় দিল। জানোই তো আমার ডিভোর্স হয়ে গেছে। তুমি ঠিক ছিলে, এরকম বোন বাড়িতে থাকলে কোনো মেয়েই সংসার করতে পারবে না। আমার ওয়াইফ সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু বিয়েটা 2 বছরও টিকলো না। এটা তো হবারই ছিল, কিন্তু আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? আমরা কি আমাদের সম্পর্ক নিয়ে এগোতে পারি? আমি জানি আমি ডিভোর্স, কিন্তু আমিও ওয়াদা করছি তোমাকে নিয়ে আলাদা থাকব। 1 মিনিট অপেক্ষা করুন। গ্যালারি থেকে আমার আর আমার হাজব্যান্ডের খুব সুন্দর একটা ছবি তাকে পাঠিয়ে দিলাম। এরপর আর কোনো রিপ্লাই আসেনি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।